প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারিতে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। আপনারা জানেন বাংলাদেশের ক্রিকেটে এখন তুলকালাম চলছে, এক ধরনের রোমাঞ্চও কাজ করছে। বাংলাদেশের ওপেনিংয়ের একসময়ের ভরসা এবং সাবেক অধিনায়ক তামিম ইকবাল তার সাম্প্রতিক অনেকগুলো কার্যক্রমের জন্যই আলোচনার চেয়ে যেন সমালোচনার মুখে বিদ্ধ হচ্ছেন বেশি। সেটা কারণে নাকি অকারণে, সেগুলো খোঁজার জন্যই আসলে আজকে তামিমের বাসাতেই চলে আসতে হয়েছে। বিশেষ এই গ্যালারিতে তামিমের বাসা আসলে আজকে আমরাই অনেকটা অতিথির মতো, কিন্তু অতিথি কিন্তু তামিম ইকবাল নিজেই। তামিম, আপনাকে স্বাগত আপনার বাসার তৈরি করা এই গ্যালারির সেটে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। কেমন আছেন? মানে পোস্ট অপারেটিভ সিস্টেমের মধ্যে দিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলার অশেষ রহমত যে আপনি ব্যাক করতে পেরেছেন, এখন হাসছেন আমার সামনে। গুড টু সি ইউ উইথ স্মাইলিং ফেস। থ্যাংক ইউ বর্ষণ ভাই, বাট আলহামদুলিল্লাহ হেলথ ওয়াইজ বেটার। জাস্ট 2 দিন হলো ট্রেনিংও শুরু করছি, দৌড়াদৌড়ি, জিম, হালকা পাতলা। সো এখন আস্তে আস্তে ফিটনেসটা ঘুরে পাবো, বিকজ অলমোস্ট 3 মাস আমি বসেই ছিলাম বলতে পারেন। সো ওজন একটু বাড়ছে। সো বেসিকলি এখন ওজনগুলো কমানো, ভালো একটা হ্যাবিট তৈরি করা, এইসব নিয়ে ব্যস্ত আছি। তামিম, এই মানে জীবন চক্রের অমোঘ নিয়মে আমাদের সবাইকেই যেতে হবে শেষ ডাকে, কিন্তু এই যে ক্লোজ কলে ডাক থেকে ফেরত আসা, মানে এই দৃশ্যটা আপনি কি মানুষ চোখে মাঝে মাঝে এখনো মেমোরাইজ করেন? হ্যাঁ, ব্ল্যাকলিস্ট তো হয় সবারই। বসে বসে যখন বাসায় চিন্তা করি তখন তো অবশ্যই একটু ভয় লাগে। বাট যেহেতু আমি, যেটা আমার সবচেয়ে কঠিন সময়টা ছিল ওই 22 মিনিটের কথাটা, যখন আমাকে সিপিআর দেওয়া হয়, ওই সময় তো আমি আর সেন্সে ছিলাম না। সো আমার জন্য ওই জিনিসটা রিয়েলাইজ করা, বোঝাটা একটু ডিফিকাল্ট যে আসলে ওই সময় কী হচ্ছিল। বাট ফ্যামিলি মেম্বারদের সাথে যখন কথা বলি তখন বুঝি। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় অ্যান্ড মানুষের দোয়ায় থিংস হ্যাভ বিন গুড। এখন ভালো আছি। এই যে রিকলিং করেন মাঝে মাঝে যে এমন একটা সিচুয়েশন যেখান থেকে আপনি ফেরত নাও আসতে পারতেন, হোয়াট ইজ দ্য রিয়াকশন অফ ইউর ফ্যামিলি মেম্বার্স, স্পেশালি ইউর ফার্স্ট বর্ন বেবি হুইচ ইজ এ সান? ওরা তো সত্যি কথা, দে আর টু স্মল টু আন্ডারস্ট্যান্ড। বাট আমার ওয়াইফ, শি হ্যাড টু গো থ্রু আ লট। বাট অ্যাজ আ ফ্যামিলি আমরা এই বিষয়ে আমরা খুব বেশি কথা বলি না, বিকজ দিস ইজ সামথিং দ্যাট মানে নোবডি ওয়ান্টস টু স্পিক অ্যাবাউট। বাট লাইফস্টাইলে কিছু কিছু চেঞ্জ আনতে হচ্ছে। যেহেতু আমার লাইফস্টাইলে খুব বেশি সমস্যা ছিল না, বাট আমার লাইফস্টাইলের মধ্যে ধরেন আমি ঘুমাইতাম কম, পানি একটু কম খাইতাম। সো এইসব দিক থেকে একটু কেয়ারফুল হতে হচ্ছে। প্লাস এখন তো রেগুলার মেডিসিনস খেতে হয়। সো মেডিসিনস যেরকম মিস না করি, সো এইসব নিয়ে লাইফস্টাইলে একটু চেঞ্জেস আনার চেষ্টা করছি। আসলে মানে আপনার ফিজিক্যাল যে এন্ডুরেন্সের ব্যাপারটা ছিল সেটা তো এখন কলাপস করবে, বয়স বাড়ছে, সব কিছু মিলে। কিন্তু শুরু থেকেই ক্যারিয়ারের শেষ বেলায় এসে মানে লাইফস্টাইলে হয়তো বা চেঞ্জ আসছে, কিন্তু সামগ্রিকভাবে মানে আপনার সোশ্যাল মিডিয়া লাইফস্টাইলে কি চেঞ্জ আসছে আপনার ব্যাপারে? মানে যে দ্য ওয়ে আই হ্যাভ স্টার্টেড দ্য কনভারসেশন এন্ড দ্য ডিসকাশন, এটা গ্রিলিং মানে একটু কি খুব আনফেয়ার মনে হয়? না, দেখেন, আনফেয়ার কিছু কিছু ক্ষেত্রে বলতে পারেন, বাট সোশ্যাল মিডিয়ার যুগটাই এরকম যে এখানে সবসময় টু সাইড অফ দ্য স্টোরি থাকবে। পজিটিভস থাকবে, নেগেটিভস থাকবে। পজিটিভ কেউ নেগেটিভ করবে, নেগেটিভ কেউ পজিটিভ করবে। দিজ আর দ্য থিংস অফ সোশ্যাল মিডিয়া। সো এটা নিয়ে আসলে ইফ ইউ থিঙ্ক টু মাচ অ্যান্ড গেট বদার টু মাচ, এটা আপনার নিজেরই ক্ষতি। এটা আপনাকে মেনে নিয়ে চলতে হবে। বাট সাথে অবশ্যই এটা বলবো যে সত্য জিনিসটাকে মানুষের জানাটাও অনেক ইম্পর্ট্যান্ট, বিকজ অনেক সময় আননেসেসারিলি কিছু ভুল তথ্য চলে যায়, যেটা রিসেন্টলি রিসেন্টলি আপনি যেটা দেখলেন, যে দেখেন কার সঙ্গে হাত মেলাবেন না আমি জানতে চাচ্ছি না, বাট এই যে হাত মেলাবেন না, রিসেন্টলি একটা রিপোর্টের বিষয়টা বলি আপনাকে, যে রিসেন্টলি ধরেন একটা নিউজ চ্যানেল হঠাৎ করে নিউজ করলো যে তদন্ত কমিটির রিপোর্ট হলো যে নাসুম আর হাতুরা সিংয়ের মধ্যে যে ইনসিডেন্টটা হয়েছে, এই জিনিসটার ব্যাপারে আমি আর আমাদের একজন এক্স বোর্ড পরিচালক ছিলেন, উনি মিডিয়াকে বলেছেন। এটা কিন্তু ওনাদের কাছে রিপোর্টটা ছিল, সব ছিল, তারপরে ওনারা এই ভুলটা কেমনে করলেন এটা আমার জন্য বলাটা একটু ডিফিকাল্ট। বাট তারপরে যখন অন্য মিডিয়া হাউসগুলো এটা রিয়েলাইজ করা শুরু করলেন যে না, এই কথাটা ঠিক না, এটা একজনের অভিযোগ আমার প্রতি, আর তদন্ত কমিটির রিপোর্টে এরকম কোনো কিছু উল্লেখই করা নেই। তো তখন আবার ডিফারেন্ট মিডিয়াগুলো এটা সঠিক রিপোর্টটা পাবলিশ করা শুরু করলেন। বাট যখন এটা প্রথমবার ওইভাবে করে আসলো,
তখন এটা ভাইরাল হয়ে গেল, পিপল স্টার্টেড ডাউটিং মি অ্যান্ড তাদের ওপিনিয়ন একটা দেওয়া শুরু করলো, উইচ আই ডিডন্ট থিঙ্ক আই ডিজার্ভ, বিকজ ওটা সত্যতা কিছু ছিল না। আপনি যাকে মিন করে আসলে ওই জিনিসটা এসেছিল সাকিব আল হাসানের ব্যাপারে, তার সঙ্গে তো আপনার সম্পর্ক খুব অসাধারণ, মানে একসময় ছিল, এখনো অসাধারণ অন্য টোনে যদি আমি বলি আর কি, একটু ফান মুডেই যদি বলি সেটা যেভাবেই আপনারা দেখি না। বাট ইজ দেয়ার এনি চান্স দ্যাট ইন কামিং ডেজ, কারণ সময় তো অনেক চেঞ্জ হয়, মানে আপনাদের মধ্যে সেই বন্ধুত্বের সম্পর্ক হয়তো বা বাংলাদেশ ক্রিকেটে এখন একটা ফ্যান্টাসির পর্যায়ে চলে গেছে, মানে এটা রিবিল্ডিং প্রসেসটা কি আসলে কি কখনো সম্ভব? দেখেন, whenever it's me and him involved in anything, এটা একটা টপিক হয়ে যায় ডিসকাশনের জন্য আনফর্চুনেটলি, বাট না দেখেন, উই আর ভেরি গুড ফ্রেন্ডস, তারপরে আমরা হয়তো বা আমাদের আন্ডারস্ট্যান্ডিং একটু ইস্যুস হয়েছিল, বাট ভাই এই লাইফের কোনো কিছু, লাইফ ইজ আনসার্টেন। আমার নিজেরই কাহিনী দেখেন, কয়েকদিন আগে, এটা 2 দিন পর ভালো হইতে পারবে না এরকম কোনো, যে হইতেই পারবে না এরকম আমি মনে করি না। আমার কাছে মনে হয় এভরি চান্সেস যে সব ঠিক হয়ে যেতে পারে। এক সময় আমরা একসাথে খেলেছি, এমনও হইতে পারে আমি সাকিব অ্যাজ আ ক্রিকেটার হিসাবে কথা বলছি এখানে, আর তার অন্য কোনো আইডেন্টিটি নিয়ে আমার কোনো বক্তব্য নেই। সো এমনও হইতে পারে এক সময় বাংলাদেশ ক্রিকেটকে ভালো করার জন্য আমরা একসাথে কাজ করতে পারি। ইউ নেভার নো, মানে লাইফে কোন সময় কী অপরচুনিটি আসে, কে কী আসে, ইউ নেভার নো। সো আর এই পৃথিবীতে ভাই মানুষ বাঁচেই কয়েকদিন। আই এম শিওর যদি আমার কোনো ভুল হয়ে থাকে বা তার কোনো ভুল হয়ে থাকে, দেয়ার উইল বি টাইম যেখানে এগুলো সব সর্ট আউট হয়ে যাবে। আমি এটা নিয়ে খুব বেশি ওয়ারিড না। না, মাঝখান দিয়ে বাংলাদেশের ক্রিকেট হয়তো বা খুব বেস্ট সার্ভিস দুজনের কাছ থেকে পেলো না, এটাও একটা মানে প্রবলি আরো 2-3টা বছর আমরা একসাথে খেলতে পারতাম। আমার কাছে মনে হয় আমি যদি রিটায়ার না করতাম, প্রবলি আরো 2 বছর 2.5 বছর ক্রিকেট খেলতে পারতাম। বাট সব কিছুর একটা সঠিক সময় থাকে। আমি আমার ব্যাপারটা বলতে পারি, আমার কাছে মনে হয়েছিল যে দ্যাট ওয়াজ দ্য রাইট টাইম টু সে গুড বাই, অ্যান্ড আই ডিড দ্যাট। প্রবলি আরেকটা বছর 2টা বছর বেশি খেলতে পারতাম, বাট আমি সবসময় যখনই ক্রিকেট নিয়ে চিন্তা করতাম, লেটসে আজ থেকে 10-15 বছর আগে, আমি সবসময় আল্লাহর কাছে এটা দোয়া করতাম যে আল্লাহ এমন একটা সময় ক্রিকেটটা ছাড়ি যে সময় মানুষ আমাকে অ্যাটলিস্ট বলতে পারুক যে আরেকটা বছর খেলতে পারতি, রাদার দেন আমাকে বলুক যে এনাফ, থ্যাংক ইউ। সো আই থট আই হ্যাভ মেড মাই ডিসিশন। পিপল উইল হ্যাভ ওপিনিয়ন্স অ্যাবাউট ইট, বাট আই এম হ্যাপি হোয়াট এভার ডিসিশন আই টেক। আমি সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা আমি একটু আসতে হচ্ছে, কারণ আপনার সোশ্যাল মিডিয়াতে রিটায়ারমেন্ট কলগুলো আপনাকে একটা আলাদা লেভেলে নিয়ে গেছে, যার পথ ধরে আসলে মুশফিককেও T20 থেকে রিটায়ারমেন্টে যেতে হয়েছে। ইউ আর এ ট্রেন্ড সেটার ইন এ সেন্স। ইনকামিং ডেজ যদি আজ থেকে বছর 2 পর বা 3 পর যদি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আপনি ঢোকেন, আমরা কি আপনার অনেকগুলো সিদ্ধান্ত কি সোশ্যাল মিডিয়া থেকেই জানবো? না না ভাইয়া, সোশ্যাল মিডিয়া থেকে জানার প্রয়োজন পড়বে না, বাট দ্যাট ইজ আ সেপারেট রেসপন্সিবিলিটি। যদি ওই রেসপন্সিবিলিটি আমার কাছে কোনোদিন আসে, অ্যান্ড ইফ আই এম কেপেবল অফ গেটিং দ্যাট রেসপন্সিবিলিটি। ইউ হ্যাভ ট্রাইড ইওর লেভেল বেস্ট টু, এটা বাইরে থেকে শোনা, আপনি হয়তো কখনো এক্স্যাক্টলি বাইরের থেকে অনেক কিছু শোনা যায় বর্ষণ ভাই, বাইরের থেকে অনেক কিছু শোনা যায়। আমি সবসময় একটা কথা বলবো, বাইরের থেকে সব কথা বিশ্বাস করেন না। when you're talking to me, I will at least এতটুকু আপনার আশা করি আপনি বিশ্বাস করেন that I am, when I give my answers I'm very honest, I don't hide anything, I'll give you straight forward. যেটা আমি আপনাকে বললাম, এরকম কোনোদিন কোনো সুযোগ যদি আসে, and if I'm capable of it, তাহলে অবশ্যই আমার যে রেসপন্সিবিলিটিসগুলো, মিডিয়ার সাথে কথা বলা যে সময় দরকার অতটুকুই বলা, ওইটা আমি পূরণ করব। অ্যান্ড প্রতিদিন এসে আমি কথা বলতে পারবো না, দ্যাট ইজ নট পসিবল। মানে কাউন্টার একটা কোশ্চেন করে বিরতিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে তামিম ইকবালকে মানে নিজেকে কেপেবল মনে করছে কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন। নিজের চেয়ে বড় ক্রিটিসিজম আর কেউ কাউকে নিজে করতে পারে না। ভাই আমার কাছে মনে হয়, দেখেন বোর্ড প্রেসিডেন্ট তো এরকম একটা জিনিস বসুন ভাই, যে আপনি চাইলেন, আপনার ইচ্ছা হইলো আপনি হয়ে গেলেন, এরকম তো হয় না। বোর্ড প্রেসিডেন্ট হওয়ার আগে আপনার বোর্ড ডিরেক্টর হইতে হবে। বোর্ড ডিরেক্টর হয়ে 24 জন ওনারা কি মনে করেন, কাকে যোগ্য মনে করেন, তাকেই তারা বোর্ড প্রেসিডেন্ট করেন। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। এখন এটা আমার জন্য বলাটা ডিফিকাল্ট যে ওনারা আমার ব্যাপারে কি মনে করেন। আমার কাছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হলো যে আপনার কোন ইন্টেনশন নিয়ে বোর্ডে আসতেছে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ইফ ইউর ইন্টেনশন ইজ গুড, দেন ইটস ওকে, আপনি যে কোনো পজিশনে যে কোনোভাবে ভালো কাজ করতে পারবেন। ইফ ইউর কালিগস যারা আপনার সাথে বোর্ডে বসবে,
সবার সাথে আপনার লাইকিংস থাকবে সম্ভব না, সবাইকে আপনি ডিসলাইক করবেন এটাও সম্ভব না। সো ইট উইল বি আ মিক্সচার অফ বোথ। আপনি কাউকে পছন্দ করবেন, কাউকে পছন্দ করবেন না, এভাবে করেই একটা দল হয়, এভাবে করে একটা টিম হয়, এভাবে করে একটা বোর্ড হয়। দিস ইজ হাউ ইট ইজ। বাট দ্য মেজর কোয়েশ্চেন ইজ অ্যান্ড মাই কনসার্ন ইজ আপনার সাথে লাইকিংস ডিসলাইকিংস থাকুক, দ্যাট ইজ ইউ ক্যান কন্ট্রোল। বাট গোল যদি সবার এক না থাকে, ইন্টেনশন যদি সবার এক না থাকে, দেন ইউ আর অলওয়েজ গোয়িং টু স্ট্রাগল। তাহলে সাবোটাজ হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। আপনি স্ট্রাগল করবেন, বিকজ আপনার ধরেন লেটস সে আমি আর আপনি বসে আছি, আপনি আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ না করতে পারেন, কিন্তু আপনারও ইন্টেনশন হলো বাংলাদেশ ক্রিকেটকে ভালো জায়গায় নিয়ে যাওয়া, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কাজগুলো করা। আর আমারও ইন্টেনশন এক, আমি আর আপনি যখন ওই বোর্ড টেবিলে বসবো, দেন উইল ওয়ার্ক টুগেদার। বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তামিম ইকবালকে আমরা যদি এখন থেকে চিন্তা করি যে আগামী 2 বছর বা 3 বছর পর যদি কোনো একটা কারণে আপনি চলেই আসেন, যেভাবে আপনি প্ল্যানটা করছেন, আপনি বলতে চাচ্ছিলাম আমি আটকে দিয়েছিলাম বিরতিতে যাওয়ার জন্য, আলটিমেটলি সাকিবের ব্যাপারটাও চলে আসলো হঠাৎ করে, আপনি বলছিলেন কি ব্যাপারটা বলতে চাচ্ছেন? যেটা আমি বলছিলাম যে দেখেন, লেটস সে আমরা ফ্রেন্ডস, খুব ক্লোজ ফ্রেন্ডস ছিলাম, আমরা একসাথে মাঠে খেলছি, আমাদের সম্পর্ক একটু ক্র্যাক হয়েছিল, হ্যাঁ, তখনও তো আমরা মাঠে খেলছিলাম একসাথে, কারণ তার ইন্টেনশন ওয়াজ টু উইন গেমস ফর বাংলাদেশ, আমারও ইন্টেনশন ওয়াজ টু উইন গেমস ফর বাংলাদেশ। আমরা যখন দড়িটা ক্রস করছিলাম, আমরা কিন্তু সবাই নিজেদের মধ্যে চেষ্টা করছিলাম যে বাংলাদেশকে কীভাবে জিতানো যায়। এক্স্যাক্টলি সেমভাবে আপনি যদি বোর্ডে এমন লোকজনের সাথে কাজ করেন, তাদের ইন্টেনশন যদি একই থাকে যে না, বাংলাদেশ ক্রিকেটকে আমাদের ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যেতে হবে, ভালো কাজ করতে হবে, কিভাবে করে একটা বাংলাদেশ ক্রিকেট একটা পাওয়ার হাউস হয়ে দাঁড়াবে ইন নেক্সট 5-6 ইয়ার্স। আপনার ব্যক্তিও সম্পর্ক কেমন থাকুক, ওটা আপনার জন্য আর ম্যাটার করবে না, ইন্টেনশনটা যদি ঠিক থাকে। বাট ইন্টেনশনে যদি একজনের ইন্টেনশন থাকে অন্য কিছু, আরেকজনের ইন্টেনশন থাকে বাংলাদেশ ক্রিকেটে ভালো করার কিছু, তাহলে তো ওটা ম্যাচ করবে না, তাহলে তো ওটার সাথে কাজ করা সম্ভব না। এটা যদি হয় তাহলে ফারুক আহমেদ যে আপনার ব্যাপারে সম্প্রতি একটা আপনারই উনি আত্মীয়, সেই প্রসঙ্গটা বাদ, তিনি সাবেক অধিনায়ক, আপনি সাবেক অধিনায়ক, দুজনের মধ্যে মিরপুরে একটা বাহাস হয়েছে, যেটা আমরা সামনে এসছে অনেকের মাধ্যমে, যে আপনি বলেছেন ডোন্ট শাউট উইথ মি। এটা জানি না কতটুকু ঠিক, উনি যেহেতু বলেছেন তাহলে ধরে নিতে হচ্ছে যে ওটা উনি কি বলেছেন, এটা ওনার কাছ থেকে শুনিনি, বাট কাছে আপনাদের ওখান থেকে আমার মনে হয় না জুনিয়নি এরকম কিছু বলেছেন, বিকজ জিনিসটা এভাবে করে কিছু হয়নি, আমাদের আর্গুমেন্ট হয়েছে, এটা আমি ডিসএগ্রি করি না। মানে উনি ভাবছেন যে আপনি মাসল পাওয়ার শো করতে গেছেন, মাসল পাওয়ার শো করছেন না। আমি আপনাকে জিনিসটা একটা সিম্পল জিনিস বলি ভাই, যদি আপনার কাছে মনে হয় যে আমি যেটা বলছি ওটা রং আর আমি যেটা করেছি ওটা রং, আই উইল টেক দ্য ব্লেম। আর যদি আপনার কাছে মনে হয় যে না এটা যৌক্তিক, তাহলে আপনার এটা বলতে হবে এটা আই ওয়াজ রাইট। আমার সিম্পল একটা জিনিস হলো, ক্রিকেটার্স আর ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার্স হলো ক্রিকেটার্সরা। ওখানে একজন ক্রিকেটারের সাথে একজন না, এখানে কিন্তু আরও অনেক ইস্যু ছিল। ইস্যুস কী কী ছিল আমি আপনাকে আজকে বলি। তৌহিদ হৃদয় ওয়াজ অ্যান ইস্যু। গুলশান বনানী ম্যাচে যে কাণ্ডটা মিডিয়ার সামনে করানো হলো, ওটা একটা ইস্যু ছিল। বিপিএল একটা ইস্যু ছিল। আর ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের স্যালারিজ অ্যান্ড ম্যাচ ফিজ একটা ইস্যু ছিল। আজকের বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিচেস্ট বোর্ড ইন দ্য ওয়ার্ল্ড। তাদের ডোমেস্টিক প্লেয়ারদের একজনের স্যালারি হলো 25,000 টাকা, হওয়া উচিত না। এখন আপনি এভাবে করে চিন্তা, আমার তো মনে হয় না 25,000 টাকা 3 ভাগের 1 ভাগ হলো 25,000, সো 25,000, 30,000, 35,000 এটা হলো খুব সম্ভব ক্রাইটেরিয়াটা। সো এই 3-4টা ইস্যু নিয়ে কথা বলার ইস্যু ছিল। এখন আপনি আমাকে একটা জিনিস বুঝায় বলেন, একটা ছেলেকে যদি আপনি তার ভুলের কারণে 2টা ম্যাচ সাসপেন্ড করলেন, করার পর আপনারাই ডিসাইড করলেন 2 ম্যাচ থেকে 1 ম্যাচ করবেন, ভালো কথা। 1 ম্যাচ সে সাসপেন্ড ছিল, সে তার পানিশমেন্ট হয়ে গেছে, তার পানিশমেন্ট হয়ে যাওয়ার পর তার পানিশমেন্ট শেষ, হি ইজ আ ফ্রি প্লেয়ার টু প্লে, হি প্লেড 2 গেমস। ওই 2 গেমে সে কোনো কিছু ঘটায় নাই, আবার আপনি কি হিসাবে তাকে সাসপেন্ড করছিলেন? আপনি আমাকে এটার আনসার দিয়ে দেন যে এটা কি রাইট ছিল কি রং ছিল। যদি এটা রং হয়ে থাকে তাহলে এই জিনিসটাকে নিয়ে তাদের সাথে আলোচনা করা, ওয়াজ এনিথিং রং? ইট সিমস ভেরি ফেয়ার না? এক্স্যাক্টলি। আচ্ছা, যদি এটা ফেয়ার হয়ে থাকে তাহলে আমি ভুল করি নাই, তাহলে এটা নিয়ে আমাকে, কিন্তু ওইখানে যা হয়েছিল মানে আর সেকেন্ড কথা হলো, আমি আপনাকে আরেকটা জিনিস বলে দিই, ওই দিন আমাদের ওনাদের সাথে বসারই কথা ছিল না। ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আর ওনাদের সাথে বসারই কথা ছিল না। আমি তাদেরকে আগের দিন ফোন করে, আমি প্রেসিডেন্ট আর ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম,
এই দুইজনকে আমি ব্যক্তিগতভাবে ফোন করে বলেছি যে দেখেন এইসব জিনিস হচ্ছে, দিস আর নট রাইট, এটা নিয়ে আমরা প্লেয়াররা একটা প্রেস কনফারেন্স করব, আপনাদেরকে আগের থেকে জানাই দিচ্ছি যে আপনারা যেরকম সারপ্রাইজড না হন। তাদের যদি ইচ্ছা থাকতো তারা আমাদেরকে বলতো তোমাদের প্রেস কনফারেন্স করার দরকার নেই, আসো আমরা একসাথে বসে তারপরে আলোচনা করি। তাদের থেকে এরকম কোনো মেসেজ আমি পাই নাই। আমরা যখন প্লেয়ারদের সাথে কথা বলতে গেছি, আমরা সবাই যখন প্লেয়াররা একসাথে বসছি, আমি সবসময় একটা জিনিস বলি, আমি কি বলছি দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট, মেজরিটি কি বলছে দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। আমার ব্যক্তিগতভাবে কোনো ইচ্ছা ছিল না বোর্ডের সাথে বসার, আমার ইচ্ছা ছিল প্রেস কনফারেন্স করে চলে যাওয়ার, কিন্তু মেজরিটি মনে করেছে যে না আমাদের প্রেসিডেন্টের সাথে আরেকবার বসা উচিত। তখন আমরা তাকে ফোন করি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইট ওয়াজ আ ফ্রাইডে, হি ওয়াজ কাইন্ড এনাফ টু গিভ আস টাইম অ্যান্ড দিস ইজ হাউ দ্য ডিসকাশন হ্যাপেন্ড। এটাই যদি হয়ে থাকে তো মানে আবার ওই প্রসঙ্গে আসি, ক্রিকেট অপারেশনসের যিনি আছেন তার জায়গায় নাকি আপনাকেও ভাবা হচ্ছিল ফারুক ভাই যখন ছিল, আপনার সঙ্গে কি ধরনের কথা দেখেন হয়েছিল? আমার সাথে এই জিনিসটার বিষয়ে কথা যে হয় না আমি তা বলবো না, আমার সাথে খুবই সামান্য সময়ের জন্য কথাটা হয়েছিল। এখানে অনেক ইপস অ্যান্ড বাটস ছিল, ক্রিকেট খেলতে পারবো না, দ্যার ইজ লট অফ থিংস অ্যান্ড রাইটলি মেনশন, যদি আমি ওরকম দায়িত্বতে আসি ক্রিকেট খেলা উচিত না, বিকজ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে। একটা ডিসকাশন অবশ্যই হয়েছিল, আর ওই ডিসকাশন খুবই ছোট একটা সময়ের জন্য ছিল, তারপরে এটা শেষ হয়ে গেছে। এটা নিয়ে আর কোনো যে অনেক লম্বা সময়ের জন্য ডিসকাশন হচ্ছিল যে আমি আসবো এরকম কোনো কিছু। কিন্তু এটাই যদি হয় মানে ক্রিকেট অপারেশনসের যিনি দায়িত্ব পেয়েছেন তিনি অবশ্যই অনেক ক্রিকেট সম্পর্কে বোঝেন এবং তাত্ত্বিক এবং তার মাঠের প্রায়োগিক ব্যাপার নিয়েও কোনো কোশ্চেন নেই। কিন্তু এই মাস দুয়েকের উপর হয়ে গেছে যে তৃতীয় একজন নির্বাচক খুঁজে নিতে মনে হচ্ছে বিসিবিকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে। আপনার এটা নিয়ে মন্তব্যটা কি? দেখেন আমার কাছে মনে হয় যে ক্রিকেটের ব্যাপারে কতটুকু আমি বুঝি, কতটুকু আমার কেপেবল, এটা আপনার কাজের মাধ্যমে আপনি প্রমাণ করবেন, কথার মাধ্যমে না। এটা কথার মাধ্যমে প্রমাণ করা সম্ভব না। আজকে আমি এখানে বসে অনেক বড় বড় কথা বলতে পারি আপনাকে, বাট যখন আমি কোনো রেসপন্সিবিলিটি পাই, রেসপন্সিবিলিটি পাওয়ার পর যদি আমি নিজেই যেভাবে চলছে ওইভাবেই যদি চালাই বা কোনো কিছু না করতে পারি, তো ইভেনচুয়ালি একদিন, 2 দিন, 3 নাম্বার দিন আপনি নিজেই বলবেন যে তামিম তো অনেক বড় বড় কথা বলছিল, কিছু তো করতে পারল না। আর আই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট বিকজ দ্যাটস দ্য রিয়ালিটি। সো আমি সবসময় একটা জিনিস মনে করি, আপনার ইন্টেনশনটা যদি রাইট থাকে, আপনি ভালো কথা বলেন বা না বলেন, আপনার কাজের মাধ্যমে আপনি প্রমাণ করে দিতে পারবেন। বিসিবি নিয়ে অনেক এই কনস্টিটিউশন নিয়েও তো কথা হচ্ছে, যদিও এটা আপনি মাঠের লোক, কিন্তু কনস্টিটিউশন নিয়ে আমি যতদূর জানি আপনি আপনার আত্মীয় স্বজনের মধ্যে একজন আছেন যিনি বৃদ্ধ, চট্টগ্রামের অনেক পুরনো অর্গানাইজার এবং আমাদের খুব পছন্দের একজন মানুষ সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, আপনার ফুফা হন। এই কনস্টিটিউশনের প্যাচ গোজ এগুলো কি আসলে কোনো রকম স্টাডি করা হয়েছে? না, আমি I'm aware of it. সাবেক অধিনায়ক হিসেবে আপনি কি মনে হয়? আই এম অ্যাওয়্যার অফ ইট। দেখেন আমার কাছে কনস্টিটিউশন যে জিনিসটা না, আমার কাছে জিনিসটা এভাবে করে আমি জিনিসটাকে ব্যাখ্যা করতে চাই যে লেটস সে আমাদের কনস্টিটিউশনে কি আছে, লেটস সে বোর্ড ডিরেক্টরস কীভাবে আসে, এটা নিয়ে আমরা যদি আলোচনা করি। আমাদের বোর্ড ডিরেক্টর আসে 10 জন জেলা বিভাগ থেকে, 2 জন এনএসসির ডাইরেক্ট নমিনেশন যাদের কোনো ইলেকশন হয় না, 1 জন এক্স ক্যাপ্টেন ক্যাটাগরি, আর 12 জন বোর্ড ক্লাব, ঢাকা ক্লাব থেকে আসে, এভাবে করে আসে। তো যারা যেই ক্যাপাসিটিতে আসছেন, এখন লেটসে যারা ক্লাব থেকে আসছেন তারা যদি তাদের রেসপন্সিবিলিটি পূরণ করেন, ক্লাব রেগুলার লিগ হচ্ছে, রেগুলার খেলা হচ্ছে, কন্ট্রিবিউট করতেছেন ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি বাংলাদেশ ক্রিকেটে, ওয়েল অ্যান্ড গুড। যারা জেলার বিভাগ থেকে আসছেন তাদের জেলার বিভাগে যায় খবর নেন, যদি রেগুলারলি লিগ হচ্ছে, ক্রিকেটের উন্নয়ন হচ্ছে, ভেরি গুড, তাহলে কোনো কিছু দরকার নেই চেঞ্জ করার। আর যদি আপনার কাছে এখানে মনে হয় যে এই 2টা জায়গায় কোনো এক জায়গায় তারা তাদের দায়িত্ব পূরণ করছেন না, তখন যদি আপনি এইসব দিক থেকে কোনো কিছু চেঞ্জ আনতে চান তাহলে আনেন। জোর করে বা পাওয়ার খাটায় জোর করে চেঞ্জ করে তো আসলে কোনো লাভ নেই। কোনো কিছু বেটারমেন্টের জন্য যদি চেঞ্জ হয় তাহলে আপনি অবশ্যই করেন, আমি ওটার ফরে আছি ওটার সাথে। আপনার কি মনে হয় আপনি তো ক্রিকেটার পৃষ্ঠপোষকের মতোই আসলে অনেকদিন ধরে অনেক ক্রিকেটারকে পৃষ্ঠপোষকতায়ও আছেন, মানে আপনি নিজে ব্যবসাও শুরু করেছেন সেটা ক্রিকেট রিলেটেডই,
চট্টগ্রামের যে একসময় ক্রিকেটের হাব ছিল, চট্টগ্রামের লিগ কি নিয়মিত হচ্ছে আপনার কি মনে হয়? চট্টগ্রামের লিগ, চিটাগাংয়ের লিগ হয়, এই বছরটা হচ্ছে না। অ্যাটলিস্ট যে স্ট্যান্ডার্ড মেনটেন করে লিগ হওয়া উচিত ওই স্ট্যান্ডার্ড মেনটেন করে লিগ হয় না। এখন পর্যন্ত লিগের কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের চিটাগাংয়ে যে এখন মেয়র আছেন, উনি চেষ্টা করছেন। একটা সময় শুনছিলাম যে এমএজি স্টেডিয়াম চলে যাবে, ফুটবলকে দিয়ে দেওয়া হবে। পরে শুনেছি যে এটা হচ্ছে না। সো বিকজ চিটাগাংয়ে তো মাটি নাই ভাই। একটা ন্যাশনাল স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়ামটা বাদে যেখানে যে প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন যে খেলা হবে, খেলার জন্য তো মাটি নাই। এটাই হলো সবচেয়ে বড় দুঃখজনক একটা কথা, যে চিটাগাং যদি, ইফ আই এম নট রং, ডিভিশন ওয়াইজ ইজ দ্য বিগেস্ট ডিভিশন ইন বাংলাদেশ। সবচেয়ে বড় ডিভিশনের সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিটিজ ইন দ্য কান্ট্রি উইচ ইজ চিটাগাং, তাদের ওখানে কোনো মাঠ নাই, প্রপার মাঠ নাই, প্রপার ফ্যাসিলিটিস নাই। ক্রিকেটে, ফুটবলে, অন্য স্পোর্টসে একসময় চিটাগাং ডমিনেট করতো, আর আজকে চিটাগাংয়ের অবস্থা হলো সবচেয়ে খারাপ। আপনি যদি দেখেন সিলেট, আপনি যদি দেখেন রাজশাহী, আপনি যদি দেখেন খুলনা, যেভাবে গ্রো করছে তারা স্পোর্টসে। এখন দেখেন সব পেস বোলার কোন জায়গা থেকে আসছে? একটা সময় ছিল খুলনা, এখন সিলেট। মেজরিটি অফ দ্য প্লেয়ার্স সিলেট, খুলনা, রাজশাহী থেকে আসছে। তার মানেটা কি? তারা গ্রো করছে, রাইট? এখান থেকে প্লেয়াররা প্রডিউস হচ্ছে। একসময় 11 জনে 10 জন চিটাগাং থেকে থাকতো ন্যাশনাল টিমে। এখন ওখান থেকে আপনি খুঁজেও 1-2 জনের পাবেন না। তার মানে কি? এটা ডিটোরেট করছে। সো চিটাগাংয়ের দায়িত্বে যারা আছেন বা যারা আসবেন ভবিষ্যতে, তাদের একটা রেসপন্সিবিলিটি আছে। মানে এটা কি দায়িত্বের মধ্যে আমরা আপনাকেও দেখতে পারি কিনা? মানে আমাকেও দেখতে পারেন, আমিও যদি আসি বা আমি যদি নাও আসি চিটাগাং থেকে, যেই আসুক, তাদের একটা রেসপন্সিবিলিটি থাকতে হবে যে আপনি ক্রিকেট বোর্ডে এসে আপনি ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হয়ে থেকে যান না। ইউ আর রিপ্রেজেন্টিং চিটাগাং, ইউ আর রিপ্রেজেন্টিং চিটাগাং ডিস্ট্রিক্ট অর ডিভিশন। আপনি এটা রিপ্রেজেন্ট করছেন, সো ইউ মেক শিওর যে আপনার জেলা বা আপনার বিভাগে কাজটা ঠিকভাবে হচ্ছে। যদি আপনি এটা ঠিকভাবে না করেন, তাহলে ইউ ডোন্ট ডিজার্ভ টু বি সিটিং অন দ্য বোর্ড। এই যে ড্রামাটিক অনেক কিছু আপনি মানে দেখছেন, যে মানে আপনি দেখছেন যে চট্টগ্রামের স্খলন এক ধরনের বলবো যে ইয়েতে, একইভাবে বিসিবিতেও তো এক ধরনের আমরা ডিভিয়েশন দেখলাম। মানে বলেও এত ট্রেজেক্টরিতে চেঞ্জ হয় না, যতটা হচ্ছিল বোর্ড প্রেসিডেন্টকে 9 মাসের মধ্যে যেতে হলো। আরেকজন যিনি আসলেন তিনি হচ্ছেন বাংলাদেশের ক্রিকেটের আরেকজন আইকন, আমিরুল ইসলাম বুলবুল। আমি জানি না আপনার সঙ্গে এখনো পর্যন্ত আমার সাথে সত্যি কথা বুলবুল ভাইয়ের ওরকম সম্পর্ক নাই। I have always respected him as my fellow cricketer, as a senior. I don't know him personally well. যেরকম ধরেন সুজন ভাইকে আমি চিনি, নান্নু ভাইকে আমি চিনি, সুমন ভাইকে আমি চিনি, বিকজ ওনাদের সাথে আমার ইন্টারাকশন অনেক হয়েছে, বিকজ ওনারা লাস্ট 15-20 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের সাথেই ইনভলভ ছিলেন। বুলবুল ভাই যেহেতু উনি দেশের বাইরে ছিলেন, আইসিসিতে চাকরি করতেন, সো ওনার সাথে আমার ওই কানেকশনটা নাই। আই হ্যাভ অলওয়েজ রেসপেক্টেড হিম অ্যাজ মাই fellow cricketer and a senior, that's it. কিন্তু এই যে হঠাৎ করে যে চেঞ্জটা, ফারুক ভাইয়ের জায়গায় বুলবুল ভাইয়ের চলে আসাটা, মানে এই যে এত উথাল পাতাল একটা ব্যাপার হচ্ছে 5ই আগস্টের পর, যেখানে আসলে রিভ্যাম্প হওয়ার কথা ছিল, সেখানে আসলে মানে এইটা কি মাঠের ক্রিকেটের কি ইম্প্যাক্ট পড়ে? অনেকে বলে যে পড়ার কথা না। 100% কেন পড়বে? ক্রিকেটাররা তো ওই বলেও একটা ইয়ে আছে যে কেন পড়বে না? আজকে আপনি আপনার একটা অফিসে চাকরি করেন, রাইট? আপনার যদি আপনার অফিস যে চালায় বা যে লিডারশিপ রোলে আছে, সে যদি আপনাকে একটা ডিরেকশন না দেখায়, তাহলে আপনি ঠিক থাকবেন? আপনি তো সোলজার, আপনার অফিসের সোলজার। ক্রিকেটার্স আর সোলজার্স, ওরা খেলে, মাঠে পরিশ্রম করে, খেলে, ক্রিকেট খেলে, সব কিছু। বাট যারা তাদের হয়ে ডিসিশন নিচ্ছে, যারা পলিসি মেকার, তারা যদি রাইট ডিরেকশন না দেয়, রাইট গোলটা না দেয়, এটা কি কারণে এটা এখানে এফেক্ট পড়বে না, আমাকে এটা বুঝেন। তাই যদি হয়, মানে যে এফেক্ট হচ্ছে সবাই বুঝতেই পারছে, কিন্তু যারা বোর্ডের পরিচালক পদে আছেন তারা হয়তো অনুধাবন করছেন না। এইভাবে আসলে বাংলাদেশের ক্রিকেটের এই যে পালাবদল রাষ্ট্রীয়ভাবে হয়ে গেল, ক্রিকেটটা কি আসলে পালাবদলের হাত ধরে এগিয়ে যাচ্ছে কিনা? না, মানে আমরা তো দেখছি যে কিছু মানুষ রয়েই গেছে। দেখেন, একটা জিনিস মনে রাখবেন, আমি আপনাকে খুব ছোট করে একটা এক্সাম্পল দিই। ধরেন একটা কোচ আসলো, ও এসে খুব ভালো কাজ করলো, সব কিছু ভালো করলো, এই করলো, সে করলো, বাট ওর টেনিয়ারের সময় ও রেজাল্টটা পাইলো না। একটা জিনিসটাকে উঠে আসতেও তো একটু সময় লাগে, বাট ও চলে গেল, আরেকজন আসলো, এসে সব সাকসেসটা পাওয়া শুরু হলো। এই জিনিসটা মনে রাখেন যে আরেকজন এসে 1 মাসের মধ্যে সাকসেস পাওয়া
কিন্তু হলো দ্য হার্ড ওয়ার্ক দ্য প্রিভিয়াস কোচ ডিড। এভাবে করে জিনিসটা পজিটিভলি হয়, নেগেটিভটাও এভাবে হয়। আপনি খারাপ করতেছেন এই সেই একটা সময় যায় তো ওই জিনিসটা ক্র্যাকডাউন হবে। আমার কাছে মনে হচ্ছে যে ক্রিকেটে আমি ওই ধরনের ছেলেই না ভাই যে উমুকে ছিল, উমুকের সময় সব খারাপ হয়েছে। নো 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 নো, উমুকের সময় অনেক ভালো কাজও হয়েছে ভাই, খারাপ কাজও হয়েছে, ভালো কাজ হয়েছে, এখনও ভালো কাজও হয়তো বা হচ্ছে, খারাপ কাজও হয়তো বা হচ্ছে। তো এই জিনিসটা বলা, অ্যাটলিস্ট আমি কোনো সময় এটা বলবো না যে খালি খারাপ কাজই করে গেছে। নো, ভালো কাজও হয়েছে, এখনও ভালো কাজও হয়তো বা হবে, খারাপ কাজও হবে। বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটটাকে যেভাবে করে ডেভেলপ করা উচিত ছিল বা যেভাবে করে ক্রিকেট নিয়ে একটা হাইপ তৈরি করার দরকার ছিল, ক্রিকেট নিয়ে হাইপ তৈরি করার দরকার নাই, বিকজ ক্রিকেট ইজ অলরেডি ভেরি পপুলার, নাম্বার 1 স্পোর্টস ইন দ্য কান্ট্রি। হ্যাঁ, বাট তারপরেও আপনাকে কিন্তু অনেক হাইপ ক্রিয়েট করতে হয়। আপনি বাফুফের কথা চিন্তা করেন। I think what I see, I love it, and I have a lot of respect towards the new management. হ্যাঁ, বিকজ দেখেন, আপনি যখন ম্যাচ জিতবেন তখন অটোমেটিকলি মানুষের ফলোয়িং অ্যান্ড এভরিথিং হবে। ফুটবল যেভাবে করে যাচ্ছে, আই এম প্রিটি শিওর দে উইল ডু ওয়েল, দে উইল স্টার্ট উইনিং গেমস, দে উইল ডু রিয়েলি ওয়েল, আই হোপ অ্যান্ড প্রে। বাট খেলা কিন্তু এখনও ওনারা ওইভাবে করে জিতেন নাই। বাট তারপরও একটা বাফুফে ম্যানেজমেন্ট হিসাবে যেভাবে করে হাইপ ক্রিয়েট করার দরকার পজিটিভ ওয়েতে, প্লাস যেভাবে করে একটা দর্শককে ভালো এক্সপিরিয়েন্স দেওয়ার দরকার, ওনারা কিন্তু ওই দায়িত্বটা পুরোপুরিভাবে করছেন। গোল কয়টা হবে না এটা কিন্তু উনি ঠিক করতে পারবেন না। ওনার যে দায়িত্ব যে ফুটবল ইমপ্রুভমেন্ট হবে, এই হবে, ওনারা কিন্তু ওই কাজগুলো করছেন। দিস ইজ হোয়াট অ্যাটলিস্ট আই ক্যান সি ফ্রম আউটসাইড। সো ইউ হ্যাভ টু গিভ আ লট অফ ক্রেডিট টু দ্যাট। বিসিবিরও এরকম অনেক কিছু করা উচিত যেটা ওনারা করেন না আমার কাছে মনে হয়। আপনারা বলেন বিসিবি ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিচেস্ট বোর্ড ইন দ্য ওয়ার্ল্ড, উইচ ইজ ট্রু। আপনারা বলেন এতশো কোটি টাকা ক্রিকেট বোর্ডে আছে। আপনি যে কোনো একজন কর্পোরেটকে জিজ্ঞেস করবেন, যে কোনো একজন বড় যারা কর্পোরেট চালায়, তারা যখন ক্লেম করে যে আমার কাছে ফর এক্সাম্পল 1200-1300 কোটি টাকা এফডি আছে, ইট ইজ এ স্ল্যাপ অন দেয়ার ওন ফেস। বিকজ 1200-1300 কোটি টাকা আপনার এফডি থাকার কথা না। দিস ইজ শুড বি রিইনভেস্টিং অন ক্রিকেট। আপনি টাকা জমায় করবেন কি? আপনি যদি যে প্রোডাক্ট আছে তারা যদি বেটার না করেন, একটা সময় যায় তো এটা ক্র্যাক ডাউন করবেন, যেটা এখন হচ্ছে। ইউ শুড হ্যাভ রিইনভেস্টেড অন ক্রিকেট, ইউ শুড হ্যাভ বিল্ড ফ্যাসিলিটিস উইথ দ্যাট মানি। লাস্ট কোশ্চেন, তাই ইকবাল considered as a villain now to a certain quarter for মানে হাথুরু সিং এর একটু আগে চলে যাওয়ার পিছনে আপনাকে অনেকে দায়ী করেন। জি, আলটিমেটলি তামিম ইকবাল এই যে মানে নিজেকে, তাকে যে অনেকে খলনায়ক ভাবে, কিন্তু আবার অনেকে কাছে উনি ছিলেন নায়কের কাছাকাছি, যিনি হচ্ছেন ত্রাতার ভূমিকায় ছিলেন বলে বাংলাদেশের ক্রিকেটে 2023 সালের বিশ্বকাপের ডিজাস্টারের আগে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন, নিজের ইজ্জতের ব্যাপারটা মাথায় রেখে। এটা অনেকে ওইভাবেও দেখেন। আপনি চাইলে ওখানে থাকতে পারতেন, ওখানে অনেক রকম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হইতেই পারতো আপনার সঙ্গে সাকিবের, হতেই পারতো আর কি। মানে এই যে জিনিসটা, মানে তামিম ইকবাল আসলে কোন জায়গাটায় নিজেকে দেখেন? খুবই ছোট করে জিনিসটা বলি, নাসুম আর হাথুরু সিং এর বিষয়টা আসি। আমি কি 23-এর ওয়ার্ল্ড কাপের পার্ট ছিলাম না, ফাইন। এই হাথুরু সিং নাসুমকে যে থাপ্পড় মেরেছে, এই জিনিসটা নিউজটা ব্রেক হয়েছে কখন? ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার 20-15 দিন পর, রাইট? আমি যদি নাসুমকে ফোন করে জিজ্ঞেস করে নিতাম, তাহলে তো ওয়ার্ল্ড কাপের মধ্যেই করতাম। তাহলে তো, আর যদি আমি নিউজটা লিক করে থাকতাম, তাহলে তো ওয়ার্ল্ড কাপের মধ্যেই করাইতাম, ঠিক না? সো এই জিনিসটা আবারও ইভেন তদন্ত কমিটির রিপোর্টটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আমার ওখানে কতটুকু ইনভলভমেন্ট ছিল না। এটা একজনের অভিযোগ, তারও যে কোনো কারো মানুষের অভিযোগ থাকতেই পারে, দ্যাট ইজ নট ফ্রম, হি হ্যাজ টু প্রুভ ইট। প্রুভ করতে পারেন নাই দেখে তো এই জিনিসটাকে সিরিয়াসলি নেওয়া হয়নি। এগুলো এক পার্ট। সোশ্যাল মিডিয়াতে নায়ক হওয়া আর ভিলেন হওয়া এটা আজীবন থাকবে ভাই। কিছু মানুষ আমার আইডিয়াস, আমার যেভাবে করে আমি কথা বলি বা যেভাবে করে আমি চিন্তা করি এটা ফরে থাকবে। কিছু মানুষ আমার এই জিনিসটা পছন্দ করবে না। আই হ্যাভ টু লিভ উইথ দিস অ্যান্ড আই এম অ্যাবসলিউটলি ফাইন উইথ ইট। এটা নিয়ে আমার কেন আমাকে ওরা ভিলেন বানাচ্ছে এটা নিয়ে আমি কমপ্লেন করতে পারবো না। আর আমি যদি কোনো সময় ক্রিকেট বোর্ডে আসি, ভালোর জন্য যদিও আসি, এখানেও এই দুটো অপিনিয়ন থাকবে। আর আমি যদি খারাপ অপিনিয়ন নিয়ে সারাদিন ভাবতে থাকি, তাহলে ভালো কাজ কোনোদিন করতে পারবো না। বিশাল স্টেটমেন্ট। আশা করি যে আমরা মানে আসলে আজকে গ্যালারিটা প্রাণবন্ত, মানে আমরা আরও সময় দিতে পারলে ভালো হতো। অনেক অনেক ধন্যবাদ তামিম,
আমাদেরকে আসলে সময় দেওয়ার জন্য। আশা করছি আপনার সামনের দিনগুলো ক্রিকেট প্রশাসন ভিত্তিক হলে আপনি অনেক ভালো মতো সেটা সেট আপ করতে পারবেন। থ্যাংক ইউ ভাই। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এই পর্যন্ত। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো বাংলাদেশের ক্রিকেটের কোনো না কোনো খোঁজ খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।